গাড়ি এগোচ্ছে। আহমদ মুসার খুব ভালো লাগলো মিৎসুবিশি জিপটা। নতুন গাড়ি এবং কমফোর্টেবল। গাড়িতে যে দুর্দান্ত গতি আছে তা দেখলেই বোঝা যায়। স্পিডোমিটারের দিকে তাকিয়ে এরই সমর্থন পেল সে। আহমদ মুসা বসেছিল পেছনের সিটে। উর্দি পরা ক্যাব ড্রাইভার, তরুণ বয়সের। তোমার নাম কি ছেলে? পেছন থেকে ড্রাইভারকে লক্ষ্য করে জিজ্ঞাসা করল আহমদ মুসা। ভূমি বলল ড্রাইভার। একেবারে রাজার নামে নাম? ভূমি বল তো তোমাদের রাজা ছিল? জি স্যার, তিনি রাজা ছিলেন। আমার বাপ মা চেয়েছিলেন আমি রাজা হব না, কিন্তু রাজার মতো হব। হাসল আহমদ মুসা। বলল, তুমি দেখতে রাজার মতো, গাড়িও রাজার মতোই। হাসল ড্রাইভার ছেলেটি। বলল, গাড়ি এখনো আমার নয় স্যার, ব্যাংকে বন্ধক আছে, ঋণ শোধ হবার পর গাড়িটা আমার হবে। গাড়ি তখন মধ্য ব্যাংকক পার হয়েছে। বাঁদিকে আদালত সমূহ রেখে অনেকখানি এগিয়েছে গাড়ি। হঠাৎ কিছু দূর সামনে আহমদ মুসা চোখের পলকে গাড়ির জ্যাম গড়ে উঠতে দেখল। তারপরেই বোমা বিস্ফোরণ এবং ব্রাশ ফায়ারের শব্দ। আহমদ মুসার ড্রাইভার ভূমি ব্যাপারটা বুঝতে দেরি করে ফেলেছিল, তাই সঙ্গে সঙ্গে গাড়িও থামাতে পারেনি। গাড়ি ঘটনাস্থলে প্রায় গা ঘেঁষে গিয়ে দাঁড়ালো। ড্রাইভার মুখ ফিরিয়ে দেখতে দেখতে বলল, স্যার, গাড়িটা ব্যাক করি। কিন্তু তার কথা শেষ না হতে দুধার থেকে দুজন পুলিশ এসে গাড়ির দরজায় নক করতে লাগল। পুলিশ অফিসার দুজনকে খুবই অস্থির, অসহিষ্ণু দেখালো। তারা ঘটনাস্থলের ধোঁয়ার ভেতর থেকে ছুটে বেরিয়ে এসেছে। ড্রাইভার সুইচ টিপে দুদিকের দরজা আনলক করে দিল। দরজা খুলে যেতে একজন পুলিশ অফিসার হাত ধরে টেনে ড্রাইভারকে তার সিট থেকে বের করতে করতে বলল, গাড়ি আমাদের দরকার, সন্ত্রাসীদের ফলো করতে হবে। ড্রাইভারকে বের করে দিয়ে পুলিশ অফিসারটি ড্রাইভিং সিটে বসল। অন্যদিকে দরজা দিয়ে অন্য পুলিশ অফিসারটি পাশের সিটে উঠে বসল। গাড়ি ছুটতে শুরু করল। অস্থির উত্তেজিত পুলিশ অফিসার দুজন একবারও পেছনের দিকে ফিরে তাকায়নি। পেছনের সিটে যে আরেকজন লোক আহমদ মুসা বসে আছে তা জানতেই পারল না। ঘটনাস্থল অতিক্রম করার সময় আহমদ মুসা দেখল পুলিশের কয়েকটি গাড়ি বোম ও বুলেটে লণ্ডভণ্ড এবং ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। কোনোটিতে আগুন জ্বলছে। দরজা খোলা অবস্থায় আরেকটি প্রিজন ভ্যানকে দেখল আহমদ মুসা। আহমদ মুসা বুঝল সন্ত্রাসীরা তাহলে তাদের কোনো বন্দী সহযোগীকে ছিনিয়ে নিয়ে পালাচ্ছে। সোজা রাস্তা, তীব্র বেগে ছুটে চলছিল গাড়ি। সামনে দুজন অফিসারের মধ্যে ড্রাইভিং সিটের পুলিশ অফিসারকে সাব ইন্সপেক্টর লেভেলের মনে হলো আহমদ মুসার কাছে, আর পাশের সিটের পুলিশ অফিসারটি যে খুবই উচ্চপদস্থ হবেন তার কাঁধের ইনসিগনিয়া দেখেই তা বুঝল আহমদ মুসা। গাড়ি কিছুক্ষণ চলার পর সে সামনেই দুটি মিৎসুবিশি জিপ দেখতে পেল। ওদের পাগলের মতো গতি দেখেই বোঝা যাচ্ছে ওরাই পলাতক। শহর থেকে পশ্চিমমুখী হাইওয়ে ধরে এগোচ্ছে গাড়ি। আগের গাড়ি দুটিও চলছিল ফুল স্পিডে। আহমদ মুসাদের জিপ কিছুতে ওদের সাথে দূরত্ব কমাতে পারছে না। তখন গাড়ি শহর থেকে বেরিয়ে এসেছে শহরতলির পরে অনেকটা জনবিরল এলাকা। রাস্তার দুদিকে উঁচু নিচু এবড়ো থেবড়ো জমি, মাঝে মধ্যে বড় বড় দীর্ঘ খাদ, আগাছা ও গাছগাছড়া ঢাকা জমি। এখান থেকে পশ্চিম দিকে সবচেয়ে কাছের শহর নাখো, তাও 30-40 মাইল দূরে। এর পরের শহর ব্যানপং। ব্যানপং শহরটি থাইল্যান্ডের বিখ্যাত নর্থ সাউথ হাইওয়ের উপর। এই হাইওয়ে থেকে পশ্চিমের সীমান্ত পর্যন্ত এলাকা ঘন বন আচ্ছাদিত পার্বত্যভূমি। এই পার্বত্যভূমির পশ্চিম ধার ঘেঁষে উত্তর দক্ষিণে বিলম্বিত বিলাত দুঙ্গ পর্বতশ্রেণী। সূর্য তখন মাথার উপরে। তীব্র বেগে ছুটছে গাড়ি। দুই পুলিশ অফিসারের মতো আহমদ মুসারও দৃষ্টি সামনে। হঠাৎ বনের মাঝে দেখতে পেল সামনে কিছু দূরে রাস্তার ধারে একটা গাছ থেকে চলন্ত কিছু একটা নিচে পড়ল। সবুজের মধ্যে চলন্ত সাদাকে পরিষ্কার চোখে পড়ছে আহমদ মুসার। ভ্রু কুঁচকে গেল তার।
বস্তুটি যে মানুষ এবং গাছ থেকে লাফ দিয়ে নেমেছে এতে তার কোনো সন্দেহ নেই, কিন্তু কে সে এই জনশূন্য এলাকায়? পলাতকদের লোক? তাহলে তো একজন নয়, অনুসরণকারী গাড়ি আটকাবার জন্যে ওদের একটা পশ্চাৎ বাহিনীও হতে পারে। সামনে রাস্তার এল টার্ন বলেই টার্নের ওপারে বেশ দূরে গাছ থেকে লাফিয়ে নামার ঘটনা ঘটলেও কৌণিক সংক্ষিপ্ত পথে তা সুন্দর দেখা গেছে। রাস্তা এল টার্ন হওয়ার কারণে সামনের গাড়ি দুটোকেও আর দেখা যাচ্ছে না। টার্গেট গাড়ি চোখের আড়াল হবার পর পুলিশের গাড়ি বাঁকে এসে গতি আরও বেশি দ্রুত করবে এবং তাদের দৃষ্টি সামনের দিক নিয়ে ব্যস্ত থাকবে। এই সুযোগে কি সন্ত্রাসীরা পুলিশের গাড়ির উপর চড়াও হতে চায়? গাড়ি তখন বাঁক পার হতে যাচ্ছিল। স্যার সাবধান, এখানে শত্রু ওত পেতে থাকতে পারে, পেছন থেকে দ্রুত কণ্ঠে বলে উঠল আহমাদ মুসা। বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠে পেছনে তাকালো দুজন পুলিশ অফিসার। দুজনের হাতে উঠে এসেছিল রিভলভার। গাড়ি ড্রাইভকারী পুলিশ অফিসার তার চোখের সামনে ফিরিয়ে নিলেও তার এক হাত রিভলভার, অন্য হাতে ছিল স্টিয়ারিং হুইল। পাশের পুলিশ অফিসারটির রিভলভার আহমাদ মুসার দিকে তাক করা। বলল, কে তুমি? গাড়িতে ছিলে তুমি? আমি এই গাড়িরই যাত্রী। আমি ভাড়া করেছিলাম এই গাড়িটি। আপনারা পেছনে তাকাননি, দেখতেও পাননি। সেসব কথা নয়, পরে শুনবেন। আমি বলছি আপনাদের গাড়ি যে কোনো সময় আক্রান্ত হতে পারে, বলল আহমাদ মুসা। তুমি কি করে জানলে? বলল পুলিশ অফিসারটি, তার চোখে সন্দেহের ছায়া। গাড়ি তখন এল টার্নটি পার হয়ে এসেছে। আহমাদ মুসা জবাব দিতে শুরু করেছিল, কিন্তু কিছুই শোনা গেল না। গাড়ি দুদিক থেকে আসা ব্রাশ ফায়ারের শব্দে ডুবে গিয়েছিল, সেই সাথে থেমে গিয়েছিল আহমাদ মুসার কণ্ঠ। হঠাৎ গুলিবর্ষণের মধ্যে পড়ে দুই পুলিশ অফিসার সহ আহমাদ মুসা গাড়ির মেঝেই শুয়ে পড়ল। পেছনের চাকায় গুলি খেয়ে গাড়িও দাঁড়িয়ে পড়েছে। গুলিবৃষ্টিতে হঠাৎ ছেদ পড়ায় আহমাদ মুসা ও পুলিশ অফিসার দুজন মাথা তুলছিল। সেই সময়ই গাড়ির দুপাশের সবগুলো জানালা সশব্দে ভেঙে গেল। জানালা দিয়ে প্রবেশ করল স্টেনগানের 4টি ব্যারেল। 4টি মুখ উকি দিল তার সাথে। কালো হ্যাটধারী একজন বলল, আল্লাহর শত্রুরা, তোরা বেঁচে আছিলি তাহলে? ভালো হলো, তোদের জীবিতই দরকার বেশি। তোদের কাছে আমাদের 100-এরও বেশি মুজাহিদ বন্দী আছে। তোদের বিনিময়ে ওদের ছাড়িয়ে নেওয়া যাবে। তার কথার মধ্যেই সবগুলো দরজার ছিটকিনি খুলে দেওয়া হলো। টেনে খুলে ফেলল তারা দরজা। তারা টেনে বের করল দুজন পুলিশ অফিসার ও আহমাদ মুসাকে। দুজন পুলিশ অফিসারের কাছ থেকে রিভলভার তারা আগেই কেড়ে নিয়েছে। আহমাদ মুসাদের গাড়ি থেকে বের করে পুলিশের গাড়ি ওরা রাস্তা থেকে উত্তর দিকের জঙ্গলাকীর্ণ খাদের দিকে ঠেলে দিল। সঙ্গে সঙ্গে দক্ষিণ দিকে জঙ্গল ফুঁড়ে 3টি গাড়ি বেরিয়ে আসতে দেখল। ওরা মোট 8 জন। সবার হাতে ছোট বাটের ছোট ব্যারেলের কার্বাইনজাত স্টেনগান। ওদের কার্বাইনগুলো তাক করা দুজন পুলিশ অফিসার সহ আহমাদ মুসার দিকে। হ্যাট পরা লোকটি তাদের নেতা। সে তার রিভলভারের নল সিনিয়র পুলিশ অফিসারটির থুতনির নিচে ঠেকিয়ে বলল, বড়শিতে এত বড় মাছ উঠবে ভাবিনি। একেবারে থাই গোয়েন্দা পুলিশের দ্বিতীয় ব্যক্তি, সে সাথে সিটি পুলিশের কমিশনার। আর সন্দেহ নেই আমাদের সব পাত্তানিকে এবার ছাড়িয়ে নিতে পারব। আর এই ছেলেটি কে? দেখতে খুব ভদ্র মনে হচ্ছে, কিন্তু শরীরটা দেখছি সৈনিকের। সেনাবাহিনীর লোক নয় তো? আহমাদ মুসাকে লক্ষ্য করে শেষ কথা কয়টি বলল হ্যাটধারী লোকটি। তার কথা শেষ হতে আহমাদ মুসা বলে উঠল, আমি এই ট্যাক্সি ক্যাবের যাত্রী। ওদের গাড়ি নষ্ট হবার পর ওরা আমাদের ক্যাবটি দখল করেছে। ভাগ্য যখন তোমাকে আমাদের হাতে এনে দিয়েছে, তখন ধরে নাও তোমার ভাগ্যের এখানেই শেষ। আমরা একটা প্রিন্সিপাল মেনে চলি, সেটা হলো বন্ধু যারা নয় তারা সবাই আমাদের শত্রু, আর শত্রুকে জীবন্ত আমরা ছাড়ি না, বলল লোকটি। বুঝলাম আমি বাঁচব না, কিন্তু পুলিশ অফিসার দুজনকে তো বন্দীরা মুক্ত হবার পর ছাড়বেন বললেন, আহমাদ মুসা বলল। জোরে হেসে উঠল হ্যাটধারী লোকটি, বলল, আল্লাহর শত্রুদের দেয়া ওয়াদার মূল্য নেই। আমাদের লক্ষ্য কাজ উদ্ধার। আহমাদ মুসার থেকে মাত্র 1 মিটার সামনে দাঁড়িয়ে
স্টেনগানধারী স্টেনগানের কালো বাটে সাদা রঙে উৎকীর্ণ হিব্রু লেখা শুরুতেই চোখে পড়েছিল তার। তারপর যে লোকটি কথা বলছিল তার কালো হ্যাটে কালো রঙের একটা হিব্রু বর্ণ দেখা যাচ্ছে। বর্ণটাই হিব্রু ঈশ্বর শব্দের অদ্যাক্ষর। এই ছোট্ট দুটি দৃশ্য অনেক বড় কথা বলে দিল আহমদ মুসাকে। লেটেস্ট ইসরায়েলি অস্ত্রে সজ্জিত এ সন্ত্রাসীরা তাহলে কারা? এদের মুখে আল্লাহর নাম কেন? পাত্তানিদের মুক্ত করার কথা এরা বলছে কেন? পাত্তানিদের সাথে ব্যাংককের ইসরায়েলি অস্ত্রধারী এবং ইসরায়েলের ক্যাপ পরা এই সন্ত্রাসীদের সম্পর্কটা কি? এসব চিন্তায় যখন আহমদ মুসা হাবুডুবু খাচ্ছে, 3টি গাড়ি এসে তখন পশ্চিমমুখী হয়ে স্টার্টের পজিশন নিয়ে দাঁড়ালো এবং গাড়ি থেকে 3 জন বেরিয়ে এসে অন্যদের পাশে এসে দাঁড়ালো। আহমদ মুসার ডান পাশে 2 জন পুলিশ অফিসার, আর সামনে ওরা সারি বেঁধে দাঁড়িয়ে। হ্যাটধারী মাঝখানে পায়চারি করছে আর কথা বলছে। আহমদ মুসার বাঁ দিকে গজখানেক দূরে দাঁড়িয়েছিল যে স্টেনগানধারী, সে তার স্টেনগানের ব্যারেল আহমদ মুসার দিক থেকে নামিয়ে ডান হাতের কবজিতে ঝুলিয়ে নিল। পকেট থেকে বের করলো প্লাস্টিকের সরু রশি। এগুলো পুলিশ 2 জন অফিসারের দিকে। প্রথমে পিছমোড়া করে বাঁধল, তারপর ওইভাবেই পিছমোড়া করে বাঁধতে লাগলো সহকারী গোয়েন্দা প্রধানকে। সহকারী গোয়েন্দা প্রধান বলল, তোমরা যাই করো তোমাদের উদ্দেশ্য পূরণ হবে না, বন্দীদের তোমরা পাবে না, না পেলেও চলবে। পাত্তানির ইসলামী বিপ্লবীরা পুলিশের 2 জন শীর্ষ কর্মকর্তাকে শেষ করেছে, এটা কম বড় পাওয়া নয়। ঠান্ডা গলায় হাসতে হাসতে বলল হ্যাটধারী লোকটি। শিউরে উঠল আহমদ মুসা লোকটির কথা শুনে। এরা হত্যা করে সেটা চালিয়ে দেবে ইসলামী বিপ্লবীদের নামে? কারা এরা? জয়নব জুবাইদা কথিত এরাই কি সেই তৃতীয় শক্তি? সহকারী গোয়েন্দা প্রধানকে বাধা হয়ে গেছে। এবার এগিয়ে আসছে লোকটি আহমদ মুসার দিকে। তার হাতের কবজিতে ঝুলছে বেটে খাটো ভয়ঙ্কর স্টেনগানটি। প্লাস্টিকের বাঁটটি 2 হাতে ধরে সে এগোচ্ছে। তার মুখে এক টুকরো বিজয়ের হাসি। আহমদ মুসা ঘুরে দাঁড়ালো, যেন সে লোকটির মুখোমুখি হচ্ছে। আসলে আহমদ মুসা চাইল লোকটি যেন তার ডান দিক দিয়ে পিছনে না গিয়ে তার সামনে দিয়ে তার বাঁ দিকে ঘুরে পিছনে যায়। তাই হলো। লোকটি আহমদ মুসার সম্মুখ ঘুরে পেছনে যাচ্ছিল। আহমদ মুসা এই সময়টারই অপেক্ষা করে। প্রতিটি স্নায়ুতন্ত্রী অঙ্গ প্রত্যঙ্গ শক্ত হয়ে যায় তার, ঠিক নেকড়ের শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার পূর্বক্ষণের মতো। লোকটি আহমদ মুসার বুক বরাবর আসতে আহমদ মুসা 2 ধাপ এগোনোর সাথে সাথে তার বাম হাত বিদ্যুৎ বেগে গিয়ে সাপের মতো পেঁচিয়ে ধরল তার গলা। সেই তাকে এক ঝাটকায় ঘুরিয়ে নিল। লোকটির পিঠকে সেঁটে ধরল বুকের সাথে। আহমদ মুসার ডান হাত লোকটির হাত থেকে স্টেনগান কেড়ে নিয়ে গুলি করেছে হ্যাটধারীকে। তারপর লাইন ধরে দাঁড়িয়ে থাকাদের উপর দিয়ে ভয়ঙ্করভাবে ঘুরিয়ে নিল মিনি স্টেনগান। ওরাও মরিয়া হয়ে গুলি করছে আহমদ মুসাকে। ওদের সবগুলো গুলি গিয়ে বিদ্ধ করেছিল তাদের সাথী লোকটিকে। শুধুমাত্র একটি গুলি গিয়ে বিদ্ধ করল আহমদ মুসার ডান হাতের কোনো এর নিচে। গুলিবিদ্ধ হওয়ার পর মুহূর্তের জন্য ছেদ নেমেছিল আহমদ মুসার গুলিতে, কিন্তু আহমদ মুসা বুকে ধরা লোকটিকে ছেড়ে দিয়ে শুয়ে পড়ে 2 হাত দিয়ে স্টেনগান ধরে গুলি করা সম্পূর্ণ করে, যাতে গুলি করার মতো কেউ ওদের মধ্যে আর বেঁচে না থাকে। 2 জন পুলিশ অফিসারের চোখ বিস্ময়ে ছানা পড়া, যেন সিনেমার কোনো পরিকল্পিত দৃশ্য দেখছে তারা। কিন্তু এটা তো সিনেমা নয়। সন্ত্রাসীদের 11টি লাশ তাদের সামনে পড়ে আছে। তাদের সাথে নায়ক যাত্রী যুবকটিও আহত। শীঘ্রই ওদের মুখ থেকে বিস্ময়ের ধাক্কা কেটে গেল। চোখে মুখে ফুটে উঠল আনন্দ। ওরা আহমদ মুসার দিকে তাকালো, এগিয়ে এলো তার দিকে। আহমদ মুসাও উঠে দাঁড়িয়েছে। ওয়ান্ডারফুল ইয়াং ম্যান, তুমি কল্পনাকেও হার মানিয়েছ। আমার গোটা চাকরি জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনা তুমি আজ ঘটিয়েছ। কনগ্র্যাচুলেশনস, বলল সহকারী গোয়েন্দা প্রধান অফিসারটি। স্যার, আমি আপনাদের হাতের বাঁধন খুলে দিচ্ছি, বলে আহমদ মুসা সহকারী গোয়েন্দা প্রধানের হাতের বাঁধন খুলে দিল। বাঁধনমুক্ত হয়ে জড়িয়ে ধরল সে আহমদ মুসাকে। আহমদ মুসাকে আবার ধন্যবাদ দিয়ে সহকারী গোয়েন্দা প্রধান বলল, তুমি আহত ইয়াং ম্যান, অফিসারকে আমি খুলে দিচ্ছি। সিটি পুলিশ কমিশনারের বাঁধন থেকে মুক্ত হয়ে ছুটে গেল আহমদ মুসার কাছে। পকেট থেকে বের করলো ফার্স্ট এইড, ইনভেলপ ছেড়ে বের করলো অ্যান্টিসেপটিক মেডিকেটেড প্যাডযুক্ত ব্যান্ডেজ।
আহমদ মুসার ডান হাতের আস্তিন সরিয়ে ব্যান্ডেজের একাংশ ছেড়ে আহত স্থানে ব্যান্ডেজ বেঁধে দিতে দিতে বলল, ধন্যবাদ ইয়াং ম্যান। তোমাকে মনে হচ্ছে রূপকথার রাজপুত্র, আর রাজপুত্রকে মনে হচ্ছে অতি অভিজ্ঞ একজন শিকারী। এই অপারেশনে তুমি একটিও ভুল করনি। কে তুমি জানতে পারি? অফিসার, এসব কথা থাক, বেশ কিছু করণীয় আছে আমাদের এখন, বলল সহকারী গোয়েন্দা প্রধান সিটি পুলিশ কমিশনারকে লক্ষ্য করে। ঠিক বলেছেন স্যার, যে গাড়িকে আপনারা অনুসরণ করেছিলেন তা এখন অনেক দূরে এগিয়ে গেছে। আপনারা সামনের নাখো শহরের পুলিশকে গাড়ি দুটোকে আটকাতে বলতে পারেন, বলল আহমদ মুসা। কিন্তু গাড়ির নম্বর না হলে? সহকারী গোয়েন্দা প্রধানের কথার মাঝখানে আহমদ মুসা বলে উঠল, পেছনের গাড়িটার নম্বর আমি দেখেছি স্যার, তাছাড়া গাড়ির বিবরণ দিলেও কাজ হবে। নাম্বার তোমার মুখস্থ? সহকারী গোয়েন্দা প্রধান বলল, তার চোখে মুখে বিস্ময়। আহমদ মুসা নম্বর বলল। চোখ কপালে তুলেছে সিটি পুলিশ কমিশনার, বলল, আমিও কয়েক ঝলক নম্বরটা দেখেছি, কিন্তু মুখস্থ করিনি। মুখস্থের কথা মনেও হয়নি। সহকারী গোয়েন্দা প্রধান নাখো শহরের পুলিশের সাথে কথা বলছে। পলাতক গাড়ির নাম্বার ওদেরকে দিয়ে প্রয়োজনীয় নির্দেশ দিল। টেলিফোন শেষ করে সহকারী গোয়েন্দা প্রধান সিটি পুলিশ কমিশনারকে লক্ষ্য করে বলল, তুমি পুলিশকে আসতে বলো, লাশগুলো নিয়ে যেতে হবে। ততক্ষণে এসো, আমরা ওদের বডিগুলো চেক করি। লাশগুলো বডি চেকিংয়ের কাজে আহমদ মুসাও শরিক হল। হ্যাটলা নেতা লোকটির লাশ আহমদ মুসার সামনেই ছিল। আহমদ মুসা তাকে দিয়েই শুরু করল। তার গোটা দেহ সার্চ করে একটা মানিব্যাগ ও একটা মোবাইল ছাড়া কিছুই পেল না। মোবাইলের ফোনবুক ও সিম কার্ডে প্রচুর নাম ও টেলিফোন নম্বর দেখল, সবগুলোই প্রায় মুসলিম নাম। ওনার্স শিরোনামে নাম ডি দারায়ুস। আর মানিব্যাগের টাকা ছাড়া দেখল টোল ট্যাক্স ও লন্ড্রি স্লিপ। টোল ট্যাক্স এবং লন্ড্রির স্লিপ হাতে রেখে আহমদ মুসা মোবাইল ও মানিব্যাগ সহকারী গোয়েন্দা প্রধানের হাতে দিয়ে বলল, স্যার, যে মোবাইলগুলো পাওয়া যাবে তাতে পাওয়া টেলিফোন নম্বরের একটা তালিকা হওয়া দরকার। অবশ্যই ইয়াংম্যান, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু মোবাইল ও মানিব্যাগ লাশের পকেটেই থাক আপাতত। লাশগুলোর আইডেন্টিফিকেশনের সময় ওগুলোর প্রয়োজন হবে। ঠিক স্যার, বলে আহমদ মুসা একটু থেমেই আবার বলা শুরু করল, খাদে পড়ে যাওয়া ট্যাক্সি ক্যাবে যেতে চাই, আমার ব্যাগ ওখানে আছে। তাছাড়া গাড়ির কন্ডিশনটাও দেখে আসতে চাই। গাড়িটা বেচারা ট্যাক্সি ক্যাব মালিকের ব্যাংক ঋণ নিয়ে কেনা। সহকারী গোয়েন্দা প্রধান আহমদ মুসার মুখের দিকে তাকিয়েছিল, মুখটা তার প্রসন্ন হয়ে উঠেছিল। বলল, ধন্যবাদ ইয়াংম্যান, তোমার মনটা দেখছি খুবই সংবেদনশীল। চিন্তা করো না, আমাদের রেস্কিউ টিম গাড়িটা ওখান থেকে উদ্ধার করবে, আর ট্যাক্সি ক্যাব মালিককে নতুন গাড়ির দাম আমরা দিয়ে দেব। ধন্যবাদ স্যার, গাড়ি থেকে ড্রাইভারের কাগজপত্র নিয়ে আসব, বলে আহমদ মুসা খাদের দিকে এগোলো। আর সহকারী গোয়েন্দা প্রধান লাশগুলোর বডি সার্চ করার কাজ শেষ করতে মনোযোগ দিল। পাশে বডি সার্চরত সিটি পুলিশ কমিশনার সহকারী গোয়েন্দা প্রধানকে লক্ষ্য করে বলল, স্যার, ছেলেটাকে আমি বুঝতে পারছি না। দেখতে একেবারে সরল স্বচ্ছ, আবার বুদ্ধি গোয়েন্দাদের মতো, কমান্ডোদের মতো ক্ষিপ্র লড়াকু, আবার সৎ মানুষের মতো দায়িত্বশীল। আশ্চর্যের বিষয়, ট্যাক্সি ক্যাবের সে আরোহী মাত্র ছিল। ট্যাক্সি ক্যাব মালিকের ক্ষতির কথা তার মনে এলো কি করে? বিষয়টা আমাদের ভাবার কথা। আমিও তোমার মতো আশ্চর্যান্বিত নেই। তোমার মতো আমিও ভাবছি সে কোনো গোয়েন্দা হতে পারে, কমান্ডো বা সৈনিকও হতে পারে কোনো দেশের, অথবা সুশিক্ষিত প্রশিক্ষিত একজন সিভিলিয়ানও হতে পারে। তবে সে ক্রিমিনাল যে নয় এটা মনে করি, বলল সহকারী গোয়েন্দা প্রধান। সিটি পুলিশ কমিশনারের নাম উদয় থানি, আর পুরসাদ প্রজাদীপক হল সহকারী গোয়েন্দা প্রধানের নাম। সহকারী গোয়েন্দা প্রধানের কথা শেষ হতে সিটি পুলিশ কমিশনার উদন থানি বলল, স্যার, আমারও তাকে ক্রিমিনাল মনে হয়নি। ট্যাক্সি ক্যাব মালিকের প্রতি তার সহানুভূতিও তাকে ক্রিমিনাল সাইকোলজি থেকে বহুদূর নিয়ে গেছে। ঠিক আছে, সবই জানা যাবে থানি, সে তো আমাদের সাথে আছে। গুলিটা তার হাতে খুব ডিপ হয়ে বসেছে, অপারেশন দরকার হবে। পুলিশ হাসপাতালে তাকে আমরা নেব,
বলল সহকারী গোয়েন্দা প্রধান পুরসাদ প্রজাদীপক। লাশগুলোর বডি সার্চ শেষ হয়েছে। আহমাদ মুসা এলো। পাত্তানির সবুজ। তোমার ব্যাগের কোনো ক্ষতি হয়নি তো? আহমাদ মুসাকে দেখেই বলে উঠল সহকারী গোয়েন্দা প্রধান পুরসাদ প্রজাদীপক। তেমন ক্ষতি হয়নি স্যার, তবে গাড়িটার বডি আস্ত নেই। কথা শেষ করে আহমাদ মুসা হাতের একগুচ্ছ কাগজ সহকারী গোয়েন্দা প্রধানের দিকে এগিয়ে দিয়ে বলল, এসব ক্যাব ড্রাইভারের কাগজপত্র। তার কাগজপত্র তুমিই রাখো। তার সাথে যোগাযোগে তুমি সাহায্য করলে ভালো হবে, বলল সহকারী গোয়েন্দা প্রধান। পুলিশের গাড়ির একটা বহর পৌঁছল সহকারী সিটি পুলিশ কমিশনার ও ব্যাংকক পশ্চিম জোনের সহকারী এসপির নেতৃত্বে। সহকারী গোয়েন্দা প্রধান এবং সিটি পুলিশ কমিশনার ওদের সব বুঝিয়ে এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়ে আহমাদ মুসাকে নিয়ে তারা একটি গাড়িতে উঠে বসল। পুলিশ ড্রাইভার স্টার্ট দিল গাড়ি। ছুটল গাড়ি ব্যাংককের উদ্দেশ্যে। সহকারী গোয়েন্দা প্রধান পুরসাদ প্রজাদীপক আহমাদ মুসাকে লক্ষ্য করে বলল, ইয়াং ম্যান, আমরা অনেক ঘটনা ঘটালাম, কিন্তু আমাদের পরিচয় এখন হয়নি। পরস্পরের নামও আমরা জানি না। তাছাড়া কথা নিশ্চয় অনেক আছে, এসো আমরা সময়টাকে কাজে লাগাই। আহমাদ মুসা খুশি হল। শুরু হলো কথা। সহকারী গোয়েন্দা প্রধান পুরসাদ প্রজাদীপকের বিশাল ড্রয়িং রুম। একটা সোফায় আহমাদ মুসা বসে আছে। আহমাদ মুসা এখন সুস্থ। হাতের আহত স্থানটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। আহমাদ মুসা পুলিশ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর একটা হোটেলে উঠেছে। হোটেল ঠিক করে দিয়েছে সহকারী গোয়েন্দা প্রধান পুরসাদ প্রজাদীপক নিজেই। হোটেলটা পুরসাদ প্রজাদীপকের বাড়ির কাছে। পুরসাদ প্রজাদীপকের বাড়ি শহরের ভিআইপি অফিসারদের রেসিডেন্সিয়াল এরিয়ার এক প্রান্তে। তার বাড়ির পরে শহরের অভিজাত কমার্শিয়াল এলাকা। কমার্শিয়াল এলাকার শুরুতে ব্যস্ত এভিনিউর পাশে আহমাদ মুসার অভিজাত হোটেলটি। আহমাদ মুসাকে বসিয়ে স্যার চা নিয়ে আসি বলে বেরিয়ে গেছে বেয়ারা। আহমাদ মুসা হাত ঘড়ির দিকে তাকালো। বেলা 12টা বাজতে যাচ্ছে। মিনিট 15 দেরি। 12টায় আসার কথা বলেছেন পুরসাদ প্রজাদীপক। তিনি অফিস থেকে আসবেন, খাবেনও আহমাদ মুসাকে সাথে নিয়ে। আহমাদ মুসা জোহরের নামাজটা আগাম পড়ে নিয়ে বেরিয়েছে। বিভেন বার্গম্যানের পরিচয় আহমাদ মুসা দিয়েছে এদের কাছে, কিন্তু আহমাদ মুসার পরিচয় এখনও তারা জানে না। আহমাদ মুসা ব্যাংকক আসার আগে আন্দামান ছিল, এটাও তারা জেনে গেছে। ভারতের শীর্ষ পর্যায়ে শুধু কয়েকজন আহমাদ মুসার পরিচয় জানে বলে এ পরিচয় এদের কাছে প্রকাশ পায়নি। ব্যাংককের মার্কিন দূতাবাসও আহমাদ মুসার ব্যাপারে থাই সরকারকে অবহিত করেছে। আহমাদ মুসা বেশ খাতির পাচ্ছে সরকারের কাছ থেকে। বিশেষ করে সহকারী গোয়েন্দা প্রধান পুরসাদ প্রজাদীপক আহমাদ মুসাকে খুবই স্নেহ করে এবং সিটি পুলিশ কমিশনার উদম থানির কারণে পুলিশেরও দারুণ আনুকূল্য পাচ্ছে আহমাদ মুসা। ঝুমুরের মিষ্টি পাতলা শব্দে মুখ তুলল আহমাদ মুসা। দেখল ভেতর থেকে ড্রয়িং রুমে প্রবেশ করছে সহকারী গোয়েন্দা প্রধান পুরসাদ প্রজাদীপকের মেয়ে সিরিত থানারতা। 20-21 বছরের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী। পরনে ব্লাউজ ও স্কার্ট, পায়ে 2 ফিতার হাই হিল স্যান্ডেল, দুধে আলতা পায়ের সাথে মানানসই সোনার সোনালি ঝুমুর। হাঁটার তালে তালে পাতলা মিষ্টি শব্দ হচ্ছে। মেয়েটা এসে আহমাদ মুসার পাশের সোফায় বসতে বসতে বলল, স্যার, ভুজ বাহাদুর আপনাকে এভাবে একা ফেলে দিয়ে চা বানাচ্ছে, এটা ঠিক করেনি। না, আমি ঠিক করিনি। আমি 15 মিনিট আগে এসে গেছি। তোমার আব্বার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 12টায়। না, ঠিক করেছেন স্যার, যা ঘটাচ্ছিল সেটাই ঘটেছে। তারা দুজনে কথা বলা শুরু করল। সিরিত থানার তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই গাড়ি বারান্দায় গাড়ি পার্ক করার শব্দ হলো। পরক্ষণে জুতার শব্দ শোনা গেল। ড্রয়িং রুমে প্রবেশ করল থাইল্যান্ডের সহকারী গোয়েন্দা প্রধান পুরসাদ প্রজাদীপক। গুড মর্নিং বিভেন বার্গম্যান। আমি আসার পথে ভাবছিলাম নিশ্চয় তুমি এসে বসে আছো। তুমি বরং আগে আসবে, তোমার লেট হবার কথা নয়। কতক্ষণ এসেছো তুমি? 12 মিনিট হলো এসেছি। একটু আগে আসা হয়ে গেছে। ভালো করেছ, বলে পুরসাদ প্রজাদীপক তাকালো মেয়ে সিরিতের দিকে। বলল, ধন্যবাদ মা, তুমি বিভেনকে সঙ্গ দিয়েছ। এটা তো সৌভাগ্যের ব্যাপার ড্যাড। শুধু দুনিয়া নয়, দুনিয়ার বাইরের কথাও তার কাছ থেকে জানা যায়, বলল সিরিত থানারতা। উঠে দাঁড়ালো সে।
বলল, ড্যাড তুমি বসো, আমি দেখি ভুজ বাহাদুর চা আনতে এত দেরি করছেন কেন। ভেতরে চলে গেল সিরিত থানার তা। বসলো আহমদ মুসার পাশের সোফায় পুরসাদ প্রজাদীপক। স্যার, আপনি কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আসলে ভালো হতো না? আহমদ মুসা বলল। হাসলো পুরসাদ, বলল, মাঝে মাঝে ইউনিফর্মে 24 ঘন্টাও গায়ে থাকে, সুতরাং ইউনিফর্মে কোনো সমস্যা নেই। আর আমি ফ্রেশ আছি, দীর্ঘ মিটিং থেকে বেরিয়ে হাত মুখ ধুয়ে ভালোভাবে এসেছি। ওকে স্যার, বলল আহমদ মুসা। পুরসাদ প্রজাদীপক তাকালো নিজের হাত ঘড়ির দিকে, বলল, আমরা 1টার দিকে লাঞ্চ খাবো। ঠিক আছে স্যার, আহমদ মুসা বলল। সোফায় গায়ে এলিয়ে দিল প্রজাদীপক, চোখটা বন্ধ করল, কিন্তু মুহূর্ত কয়েক পরে আবার সোজা হয়ে বসল। 2 হাঁটুর উপর 2 কোণে রেখে মুখটা একটু নিচু করল, বলল, সরি বিভেন বার্গম্যান, তোমার কথা সরকার গ্রহণ করেননি। কোনো তৃতীয় পক্ষের উপস্থিতির বিষয় কোনো দিক দিয়ে কোনোভাবেই সামনে আসেনি। জাবের বাঙ্গসা জহিরুদ্দিন যে ঘটনায় যেভাবে গ্রেপ্তার হয়েছে, সে প্রচণ্ড ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করা হলো, তাতে মাঝখানে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি এবং এর পক্ষে যুক্তিও যথেষ্ট নয়। তাই সরকারের জাতীয় নিরাপত্তা কমিটির এটাই রায়। সরি বিভেন বার্গম্যান, আমাদের কোনো কথা কাজে আসেনি, কিন্তু আমি বিশ্বাস করি তুমি যা ভেবেছ সেটাই সত্য। এখন কি করা যায় বলো? ওরা যা চিন্তা করেছেন ওদের জন্য এটাই স্বাভাবিক। জয়নব জোবাইদার চিঠি পাওয়ার কাহিনী তাদের কাছে বিশ্বাসযোগ্য হতে পারে না। অপরাধীদের একটা আত্মরক্ষার কৌশল একে তারা মনে করতেই পারেন। বিশেষ করে জাবের জহিরুদ্দিনকে মুক্ত করে নিয়ে যাওয়ার সময় রক্তক্ষয় ঘটনার ভিন্ন ব্যাখ্যা তাদের পক্ষে গ্রহণ করা কঠিন। ধীর কণ্ঠে আহমদ মুসা বলল। ভাবছিল সহকারী গোয়েন্দা প্রধান পুরসাদ প্রজাদীপক। আহমদ মুসা কথা শেষ করার পরও কোনো কথা সে বলল না। একটু পর সে মাথা তুলল, আবার সোফায় গা এলিয়ে বলল, তুমি খুব বুদ্ধিমান। বিষয়টা তুমি ঠিক বুঝেছ, কিন্তু এখন তাহলে কি করবে বলো? এখন আমি আমার মতো করে এগোবো স্যার। আমি জয়নব জুবাইদা এবং জাবের জহিরুদ্দিনের সাহায্য করতে চাই। কিন্তু একা কি করবে? কি করতে পারবো আমি জানি না, কিন্তু আমি মনে করি ভালো কাজে ঈশ্বর নিশ্চয়ই সাহায্য করবেন। তোমার বিস্ময়কর দক্ষতা যোগ্যতার সাথে তোমার বিশ্বাসের এই মিশ্রণ এক বিরাট শক্তি হয়ে দাঁড়াতে পারে। এটা অভিজ্ঞতা যে অনড় বিশ্বাসীরা যদি বুদ্ধি, দক্ষতা এবং যোগ্যতার অস্ত্রে সজ্জিত হয়, তাহলে তারা অজেয় হয়ে ওঠে। গত কয়েকদিন ধরে তোমাকে দেখে আমার এই অভিজ্ঞতার কথাই বারবার মনে হয়েছে। আরেকটা কথা বলি বিভেন। বলুন স্যার। সহকারী গোয়েন্দা প্রধান পুরসাদ প্রজাদীপক সোজা হয়ে বসল, বলল, বিভেন বার্গম্যান, তুমি মুসলিম। তোমার বিভেন বার্গম্যান নামটা ঠিক কিনা জানি না, তবে তুমি আমেরিকান এবং তোমার আমেরিকান ভিআইপি পাসপোর্টে কোনো ত্রুটি নেই, বলল পুরসাদ প্রজাদীপক। আহমদ মুসা ম্লান হাসল, বলল, আপনি অতি অভিজ্ঞ একজন গোয়েন্দা কর্মকর্তা। ছদ্মবেশ আপনার কাছে ধরা পড়বে এটাই স্বাভাবিক। সঙ্গত কারণে আমাকে পরিচয় গোপন করতে হয়েছে, এটাও আপনি নিশ্চয় বুঝবেন। এটা আমার কাছে পরিষ্কার ইয়াংম্যান, বলে একটু থেমে আবার বলা শুরু করল। নিষ্ঠাবান মুসলমানদের জন্য পরিচয় গোপন করা কঠিন। তোমার কপালে সিজদার চিহ্ন তোমার পরিচয় বলে দেয়। আমি প্রথমে ওটাকে স্কিনের কোনো প্রাকৃতিক স্পট মনে করেছিলাম, পরে বুঝেছি ওটা প্রাকৃতিক নয়, সিজদার দাগ। পাসপোর্ট সম্পর্কে নিশ্চিত হলেন কি করে? আহমদ মুসা বলল, মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের গোপন ওয়েবসাইট থেকে আমরা এটা জেনেছি। তাছাড়া ইন্ডিয়ার সিবিআই চিফ আমার বন্ধু। তুমি যেহেতু ইন্ডিয়ায় অনেক দিন ছিলে, তাই তাকে আমি তোমার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। তিনি তোমার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এবং তিনি একটি মূল্যবান তথ্য দিয়েছেন যে তুমি মার্কিন প্রেসিডেন্টের খুব প্রিয়ভাজন লোক। ব্যাংককস্থ মার্কিন দূতাবাসের তোমার ব্যাপারে উদ্বিগ্নতা দেখে আমি এটা বুঝেছি। তবে সিবিআই চিফ যশবন্ত যশরাজ তোমার ব্যাপারে একটা রহস্য রেখে দিয়েছেন। শেষ কথা হিসাবে বলেছেন, বিভেন বার্গম্যানের একটা মূল্যবান পরিচয় তোমাকে দিলাম না, সেটার প্রয়োজন নেই বলে। থামল পুরসাদ। আমার পরিচয় আপনি যা জানেন সবাই কি তা জেনেছে? জিজ্ঞাসা আহমদ মুসার। আমি এবং আমাদের গোয়েন্দা বিভাগের চিফ ছাড়া আর কেউ জানে না এটা জানানো হবে না। ধন্যবাদ স্যার,
বাড়তি ঝামেলা থেকে আমি বাঁচতে পারব। পুরসাদ একটু হাসল, বলল, বিভেন বার্গম্যান, থাই মুসলমানদের কাছে আমি কিন্তু চরম বিদ্বেষী হিসাবে পরিচিত। কারণ? ভ্রু কুঞ্চিত হল আহমাদ মুসার। কারণ এই যে আমি আইন রক্ষা এবং আইন প্রয়োগে বিন্দুমাত্র কনসেশন দেই না। 20-25 ভাগ আইনের ভুল ব্যবহার হয়। এই ভুল ব্যবহারকে উদ্দেশ্যমূলক, বৈষম্যমূলক বলে অভিহিত করা হয়। মুসলমানরা অনেক ক্ষেত্রে এর শিকার হয়েছে। এসব থেকে একটা ধারণা সৃষ্টি হয়ে গেছে যে চলমান পরিস্থিতিতে মুসলমানদের ক্ষেত্রে আমি বিশেষ সতর্ক, তারা বিশেষ পর্যবেক্ষণের অধীন, কিন্তু তাদের ব্যাপারে বিদ্বেষ বা বৈষম্যমূলক দৃষ্টি আমার নেই, বলল সহকারী গোয়েন্দা প্রধান পুরসাদ। ধন্যবাদ স্যার, বলল আহমাদ মুসা। ওয়েলকাম ইয়াং ম্যান, বলে পুরসাদ তাকালো ঘড়ির দিকে। সোফায় এলিয়ে দিল, বলল, বিভেন, তুমি আমাদের ব্যক্তিগত সাহায্য পাবে। প্রয়োজন হলে চাইলে যে কোনো সময় পুলিশের সাহায্য তোমার জন্য ব্যবস্থা করা হবে। সরকার যাই ভাবুন, তোমার তৃতীয় পক্ষ তত্ত্ব আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আজকের জটিল বিশ্ব রাজনীতিতে অনেক দেশই কোনো স্বার্থের পক্ষে ষড়যন্ত্রকারী এবং সাবোটেয়ার হিসাবে তৃতীয় পক্ষ সক্রিয় রয়েছে। আমি আন্তরিকভাবে চাচ্ছি তোমার এই তত্ত্ব সত্য হোক এবং থাই মুসলমানদের উপর আরোপিত ইলজাম মিথ্যা প্রমাণিত হোক। সহযোগিতার এই প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ স্যার, বলল আহমাদ মুসা। তোমার ওই তৃতীয় পক্ষটিকে এ সম্পর্কে তুমি সুনির্দিষ্ট কোনো চিন্তা করেছ? জিজ্ঞেস করল পুরসাদ। প্রশ্নটির সঙ্গে সঙ্গে জবাব দিল না আহমাদ মুসা। তৃতীয় পক্ষ সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা আছে। তার উপর সেদিন তৃতীয় পক্ষের সন্ত্রাসীদের হাতে ইসরায়েলি অস্ত্র, সন্ত্রাসীদের মাথায় হিব্রু বর্ণমালা খচিত ক্যাপ দেখে তার ধারণা নিশ্চিত সিদ্ধান্তে পরিণত হয়েছে। কিন্তু তৃতীয় পক্ষের এই পরিচয়ের কথা আহমাদ মুসা ওদের এখনও জানায়নি। আহমাদ মুসা আশঙ্কা করছে থাই গোয়েন্দারা এটা জানতে পারলে ইসরায়েলি গোয়েন্দারাও কোনো না কোনোভাবে জেনে ফেলতে পারে। আহমাদ মুসা চায় না তৃতীয় পক্ষের অস্তিত্ব, তাদের পরিচয় মুসলমানদের কাছে ধরা পড়ে গেছে এটা তারা জানুক। অপ্রস্তুত অবস্থায় ওদের মুখোশ খুলে যাওয়া সব দিক থেকে সুবিধাজনক হবে। এসব চিন্তা করে আহমাদ মুসা বলল, আমরা ওদের ব্যাপারে এখনও শূন্য অবস্থানেই আছি। সামনে এগোলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে বলে আমি মনে করি। অবশ্যই বিভেন, তবে তারা যারাই হোক, তারা থাই বৌদ্ধ এবং থাই মুসলিম কারোরই বন্ধু নয়। কথা শেষ করে উঠে দাঁড়ালো পুরসাদ, বলল, বিভেন, তুমি একটু বসো, আমি একটু ঘুরে আসি। আর হ্যাঁ, আমরা ঠিক একটাতেই লাঞ্চ করব। পুরসাদ প্রজাদীপক হাঁটতে শুরু করলো ভেতরে যাবার দরজার দিকে। দরজা পর্যন্ত পৌঁছতেই সিরিত থানারতা বাইরে থেকে দৌড়ে ড্রয়িং রুমে প্রবেশ করল। উত্তেজনা কৌতূহল মিশ্রিত তার মুখ। দৌড়ত অবস্থায় বলল, স্যার, আপনি তো ড্রাইভার আনেন না? আজ কি ড্রাইভার এনেছেন? না, আনিনি। এ কথা বলছো কেন? একজন প্রফেশনাল ড্রাইভারের ইউনিফর্ম পরা একজন লোক আপনার গাড়ির পাশ থেকে উঠে যেতে দেখলাম। তার হাঁটার মধ্যে পলাতক চোরের মতো আচরণ ছিল। আমার দেখে ভালো মনে হয়নি। আহমাদ মুসা লাফ দিয়ে উঠে দাঁড়ালো, বলল, ড্রাইভার আসবে কোথেকে? ওদিকে পুরসাদ ঘুরে দাঁড়িয়েছে, তার মুখেও একই কথা। এ সময় এখানে ড্রাইভার আসবে কোথেকে? বলে সে ড্রয়িং রুমের ভেতরে এসে আহমাদ মুসার পাশে দাঁড়ালো। চলুন দেখে আসি। সন্দেহের শেষ রাখতে নেই। সেলফ ড্রাইভের চুক্তিতে আমি ভাড়া নিয়েছি, কোনো ড্রাইভার আসার কথা তো নয়, বলে আহমাদ মুসা বাইরের দরজার দিকে দ্রুত হাঁটতে শুরু করল। তার পেছনে পুরসাদ সিরিত থানারতা হাঁটতে শুরু করল।